প্রিয় ক্যাডেট আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে বাংলা অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করছো। তোমরা নিশ্চয়ই অবগত আছো, করোনার ভয়াল থাবা এখনো অব্যাহত রয়েছে। বিশ্ব ব্যবস্থা এখনো স্থবির। করোনার এমন দুঃসময়েও আমাদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আর এজন্যই আমাদের অনলাইন ক্লাসের আয়োজন। আজকের বাংলা অনলাইন ক্লাসে তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিবুল হাসান, প্রভাষক বাংলা বিভাগ, বরিশাল ক্যাডেট কলেজ। চলো প্রথমেই আমরা করোনা ভাইরাস সম্পর্কিত একটি সচেতনতামূলক ভিডিও দেখি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধ করার অন্যতম উপায় হলো বাসায় থাকা। তবে কেমন করে বুঝবেন আপনার কি করোনা ভাইরাস হয়েছে? এই সংক্রমণের প্রধান লক্ষণ হলো জ্বর, সঙ্গে একটানা শুকনো কাশি এবং তারপর শ্বাসকষ্ট, হাঁচি, সর্দি, মাথা ব্যথা। এগুলো সাধারণ ঋতু পরিবর্তনজনিত ঠান্ডা কাশির কারণেও হতে পারে। কিন্তু একটানা শুকনো কাশি কেমন হয়? এটি হচ্ছে যখন আপনার কাশিতে কোনো মিউকাস বা কফ থাকে না এবং অন্য কোনো কারণ ছাড়া কাশি টানা হতে থাকে। করোনা ভাইরাস সংক্রমণ হলে তাপমাত্রা কতটা বাড়তে পারে? করোনা ভাইরাসের কারণে জ্বর হলে আপনি সেটা নিশ্চয়ই বুঝবেন। তখন শরীরের তাপমাত্রা থাকে 100 ডিগ্রি ফারেনহাইট অথবা 38 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি। যদি হাতের কাছে থার্মোমিটার নাও থাকে, আপনি শরীরে জ্বর অনুভব করবেন এবং কেউ আপনার বুক বা পিঠ স্পর্শ করলে সেই তাপ অনুভব করতে পারবে। যদি আপনার জ্বর বা একটানা শুকনো কাশি হয়ে থাকে, তাহলে অন্য কারোর সংস্পর্শে আসা যাবে না এবং 14 দিন পর্যন্ত আপনার বাড়িতে থাকতে হবে। যদি আপনি পরিবারের অন্য সদস্যদের সাথে বাস করেন, তাহলে আলাদা ঘরে থাকুন এবং আলাদা বাথরুম ব্যবহার করুন। আপনার বাড়ির যারা আপনার সংস্পর্শে এসেছে তাদের সকলকে 14 দিন পর্যন্ত বাসায় থাকতে হবে। যদি আপনার জ্বর সঙ্গে শুকনো কাশি হয়ে থাকে এবং আপনি করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে থাকেন অথবা করোনা আক্রান্ত এলাকা বা দেশে ভ্রমণ করে থাকেন, তাহলে corona.gov.bd/covid19 টেস্টে গিয়ে আপনার সম্ভাব্যতা যাচাই করুন বা সরকারের করোনা ভাইরাস হটলাইন নম্বর 333 অথবা 16263 এই নম্বরে যোগাযোগ করুন। তবে যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, তাহলে শীঘ্রই চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হবে। নিশ্চয়ই তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছো। আশা করছি করোনা ভাইরাস সম্পর্কে যে সতর্কতামূলক দিক নির্দেশনা দেওয়া হয়েছে তা অবশ্যই মেনে চলবে। চলো এখন আমরা আজকের পাঠদান বিষয়ের মূল আলোচনায় যাই। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণী বাংলা প্রথম পত্রের চমৎকার একটি কবিতা, সেই দিন এই মাঠ। লিখেছেন জীবনানন্দ দাশ। এবার দেখব শিখন ফল, অর্থাৎ এই কবিতা পাঠ শেষে তোমরা কি কি শিখবে। প্রথমে কবি পরিচিতি ও তার জীবন দর্শন সম্পর্কে বলতে পারবে, প্রাকৃতিক সৌন্দর্যের চিরবহমানতা সম্পর্কে বলতে পারবে এবং মানুষ ও সভ্যতার নশ্বর দিকটি সম্পর্কে বলতে পারবে। এবারে আমরা মূল পাঠে যাবার আগে এই কবিতা যিনি লিখেছেন তার সম্পর্কে কিছু জেনে নেই। এই কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাশ। বাংলা সাহিত্যে যাকে নানা উপাধিতে ভূষিত করা হয়েছে, নানা নামে যাকে ডাকা হয়, যেমন প্রকৃতির কবি, রূপসী বাংলার কবি, নির্জনতার কবি জীবনানন্দ দাশ।
তিনি 1899 খ্রিস্টাব্দে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। পিতা সত্যানন্দ দাস এবং মাতা কুসুম কুমারী দাস। তার মা কুসুম কুমারী দাস একজন স্বভাব কবি ছিলেন। শিক্ষা জীবনে জীবনানন্দ দাস বরিশাল ব্রজমোহন স্কুলে লেখাপড়া শুরু করেন এবং ব্রজমোহন কলেজ, কলকাতার প্রেসিডেন্সি কলেজে শিক্ষালাভ করেন। 1921 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভের পর তিনি অধ্যাপনা শুরু করেন এবং সুদীর্ঘকাল তিনি এই অধ্যাপনার সাথে সম্পৃক্ত ছিলেন। এই মহান কবি 1954 খ্রিস্টাব্দে 14ই অক্টোবর জীবনানন্দ দাশ কলকাতার এক ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং 22শে অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। তোমাদের একটু পরীক্ষার জন্য যদি বলে রাখি তাহলে তোমাদের এই তথ্যটা খুব বেশি মনে রাখতে হবে। সেটি হচ্ছে কুসুম কুমারী দাস, তার মা জীবনানন্দ দাশের মা একজন স্বভাব কবি ছিলেন এবং অনেক সময় এই প্রশ্নটা আসে যে জীবনানন্দ দাশ ট্রাম দুর্ঘটনা কখন আহত হয়েছিলেন। এটি হচ্ছে 1954 খ্রিস্টাব্দে এবং মারা যান হচ্ছে 22শে অক্টোবর। এই তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ, একটু মনে রাখো। এবার জীবন দর্শন সম্পর্কে যদি তার সাহিত্য বিবেচনায় আমরা দেখি তাহলে দেখব জীবনানন্দ দাশ প্রধানত আধুনিক জীবন চেতনার কবি হিসেবে পরিচিত। তার সাহিত্য ভাবনায়, তার সাহিত্যের জগতে বাংলার প্রকৃতি রূপ বৈচিত্র্যে কবি নিমগ্ন চিত্র, গ্রাম বাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা পুরাণের জগৎ হয়ে উঠেছে চিত্র রূপময়। জীবনানন্দ দাশের যে সাহিত্য, যে কবিতা, তার যে গ্রন্থগুলো রয়েছে, তিনি এমন করে বাংলার প্রকৃতিকে নিয়ে এসেছেন যেন ছবির মতো ভেসে ওঠে, যাকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন চিত্ররূপময়। তিনি বাংলায় ছিলেন, বাংলা ভূখণ্ডে বড় হয়েছেন, এই জন্য তিনি বাংলাদেশকে এক অনন্য রূপসী হিসেবে অভিষিক্ত করেছেন। এদেশের গাছপালা, লতাগুল্ম, ফুল পাখি তার আজন্ম প্রিয়। প্রকৃতির পাশাপাশি জীবনানন্দ দাশের শিল্প জগতে মূর্ত হয়েছে বিপন্ন মানবতার ছবি এবং আধুনিক নবজীবনের অবক্ষয়, হতাশা, নিঃসঙ্গতা এবং সংশয়। তোমাদের এক্ষেত্রে একটু বলে রাখি, একজন কবি এবং সাহিত্যিক তার সাহিত্য জগতে বা সাহিত্য ভাবনায় সমসাময়িক যে সময়কাল সেটি ফুটে ওঠে। জীবনানন্দ দাশ যখন সাহিত্য, কবিতা, লেখালেখির সঙ্গে পুরোদস্তুর সম্পৃক্ত হয়েছেন, ঠিক তখনই পৃথিবীতে ঘটে যায় একটি বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধর প্রভাবে মানুষের মধ্যে এক ধরনের হতাশা কাজ করে, নিঃসঙ্গতা কাজ করে এবং কেউ কাউকে যে বিশ্বাস করবে সেই জায়গাটা আর খুঁজে পায় না। সবসময় একটি সংশয় তৈরি হয়েছে মানুষের মধ্যে। এই যে সমসাময়িক কালের যে পারিপার্শ্বিক যে অবস্থা, এই অবস্থা তার সাহিত্য বা জীবন দর্শনে, তার কবিতায় অনেক বেশি প্রভাব বিস্তার করেছে। সেই কারণেই তাকে একজন সমাজ সচেতন কবি হিসেবে বলা হয়ে থাকে। এবারে একজন কবি সাহিত্যিক, তাকে আমরা চিনি তার লেখনীর মাধ্যমে, সাহিত্যকর্মের মাধ্যমে। জীবনানন্দ দাশ তার যে সাহিত্যকর্মের মাধ্যমে আমাদের কাছে পরিচিত হয়ে আছেন, সেই গ্রন্থগুলি সম্পর্কে একটু দেখে আসি। প্রথমে দেখব ঝরা পালক। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক। এই গ্রন্থে তিনি তার ভাষা, তার ছন্দ এবং তার যে বাংলার ভূপ্রকৃতির যে চয়ন অসাধারণ করে তুলে ধরেছেন।
তার আরেকটি গ্রন্থ হচ্ছে বনলতা সেন। জীবনানন্দ দাশকে যে কয়টি কাব্যগ্রন্থে সবাই চেনে তার মধ্যে একটি হচ্ছে বনলতা সেন, এবং বনলতা সেন কাব্যগ্রন্থের অন্যতম একটি কবিতা হচ্ছে এই নাম কাব্যগ্রন্থের কবিতা, অর্থাৎ বনলতা সেন। অসাধারণ একটি কাব্যগ্রন্থ। এই গ্রন্থে বনলতা সেন কাব্যগ্রন্থে তোমরা নিশ্চয়ই পড়েছ যে নাটোরের বনলতা সেন সম্পর্কে এখানে খুব চমৎকার করে তার যে সৌন্দর্যের কথা তুলে ধরা হয়েছে। এবারে দেখব তার আরেকটি অন্যতম গ্রন্থ, কাব্যগ্রন্থ রূপসী বাংলা। এই কাব্যগ্রন্থে তিনি বাংলাদেশের বাংলার ভূপ্রকৃতি, সৌন্দর্য, অনুষ্ঠান, উৎসব চমৎকার করে তিনি তুলে এনেছেন। এবারে তার আরেকটি গ্রন্থ রয়েছে কবিতার কথা। আমরা অনেকেই ভুল করে থাকি এটি আমরা মনে করে থাকি যেহেতু কবিতার কথা এটি একটি কাব্যগ্রন্থ, অনেকেই মনে করে থাকে, তবে সেটি সত্যি নয়, ঠিক নয়। এটি একটি প্রবন্ধ গ্রন্থ। এবারে আরেকটি গ্রন্থ তার মাল্যবান। এটি একটি উপন্যাস। মাল্যবান এই উপন্যাসটি তার মৃত্যুর কয়েক বছর পরে প্রকাশিত হয়। তিনি এখানে একটু নিষ্ঠুর সম্পর্কের একটি চিত্রায়ন করা হয়েছে। তোমরা নিশ্চয়ই মাল্যবান উপন্যাসটি পড়বে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এছাড়াও তার অন্যান্য আরও গ্রন্থগুলো রয়েছে যাকে জীবনানন্দ দাশকে পরিচিতি করবার জন্য অনেক বেশি সাহায্য করেছে। এবারে আমরা কবিতাটি পাঠ করবার আগে, বিশ্লেষণ করবার আগে কবিতাটির একটি আবৃত্তি শুনে নিই। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে। নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব। খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। এশিরিয়া ধুলো আজ, বেবিলন ছাই হয়ে আছে। নিশ্চয়ই তোমরা কবিতাটির আবৃত্তি শুনেছ এবং তোমরা সেটা অনুশীলন করো। ছোট্ট একটি কবিতা, তবে অসাধারণ একটি কবিতা। এবার আমরা কবিতা যে পাঠ পরিচিতি সম্পর্কে জানবো, অর্থাৎ কবিতার প্রবেশের পূর্বে কবিতা সম্পর্কে আমাদের একটি ধারণা তৈরি করবার জন্য এই পাঠ পরিচিতি। চলো আমরা পাঠ পরিচিতিকে জেনে নিই। জীবনানন্দ দাশ রচিত সেই দিন এই মাঠ কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় জীবনানন্দ দাশ কবি কয়েকটি বিষয়কে খুব চমৎকার করে তুলে এনেছেন। প্রথমত আমরা যদি বিবেচনা করি যে বিষয়গুলো তিনি তুলে ধরেছেন, প্রথম যে বিষয়টি আমরা বলতে পারি সেটি হচ্ছে ব্যক্তি মানুষের বহমানতা চিরস্থায়ী নয়, অর্থাৎ মানুষ মরণশীল। ব্যক্তি মানুষ মরে যায়, কিন্তু তার প্রজন্মের পর প্রজন্ম তার যে স্বপ্নটি রয়েছে সেই স্বপ্নটা বহমান থাকে, অর্থাৎ সেই মানুষের স্বপ্নগুলো মৃত্যু হয় না। অর্থাৎ ব্যক্তির মৃত্যু হয়, মানুষের স্বপ্নের মৃত্যু নেই। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে প্রকৃতির ব্যস্ততা চিরকালীন ও অফুরন্ত। কবির মতে
জীবন থেমে যায়, প্রকৃতি ধ্বংস হয় না, সভ্যতা ধ্বংস হয়, স্বপ্ন টিকে থাকে। কৃত্রিম নির্মাণ বিনষ্ট হয়, কিন্তু প্রকৃতির প্রাণময় সৌন্দর্য প্রবাহিত হতে থাকবে অনন্তকাল ব্যাপী। তাহলে আমরা দেখলাম যে মানুষ মরে গেলেও তার স্বপ্ন যেমন বহমান থাকে, চলমান থাকে, ঠিক একইভাবে প্রকৃতির মধ্যেও এই যে সৌন্দর্য, এই যে প্রবহমানতা চলমান থাকে। কিন্তু উল্টো দিকে আমরা কৃত্রিম যে সভ্যতাগুলো সৃষ্টি করি, সেই সভ্যতাগুলো ধ্বংস হয়ে যায়। অর্থাৎ জীবনানন্দ দাশ কবিতাটিতে কবি প্রকৃতির চিরকালীন যে সৌন্দর্য রয়েছে সেটি একটি বিস্ময়কর নিপুণতায় উপস্থাপন করেছেন। চলো আমরা এই বিষয়টাকে সামনে রেখে মূল কবিতাটি পাঠ করব। অর্থাৎ এবার আমরা পাঠ পরিক্রমা দেখব। প্রথমেই আমরা এই কবিতার শুরুতেই প্রকৃতির যে চিরবহমানতা, প্রকৃতি যে চলমান চঞ্চল এই পৃথিবীতে, এবং তার যে সৌন্দর্য রয়েছে এবং সে যে বিলিয়ে যায় সেই বিষয়টাই দেখব। কবি বলেছেন, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে, সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নে স্বাদ কবে আর ঝরে। তাহলে দেখো, সেই দিন এই মাঠ মানে এই পৃথিবীটা কখনোই স্তব্ধ হয়ে যাবে না। এই মাঠ বলতে আমরা বিচরণ ভূমিকে বুঝি, অথবা আমাদের এই সমতল ভূমি যেখানে আমরা বিচরণ করি, আমরা এই পৃথিবীকে বুঝাচ্ছি। তাহলে এই মাঠ, এই পৃথিবী, এই বিচরণ ভূমি কখনোই থেমে যাবে না, ধ্বংস হবে না, নষ্ট হয়ে যাবে না। আর কি হবে? এই নদী নক্ষত্রে তোলে, সেদিনও দেখিবে স্বপ্ন। তাহলে এই যে বিচরণ ভূমি, এই যে ভূখণ্ড নষ্ট হবে না, কিন্তু প্রকৃতি, এই নদী এবং নক্ষত্র, তার যে সৌন্দর্য, এখানে নদী এবং নক্ষত্র দুটি বিষয়কে বোঝানো হয়েছে। একটি নদী অর্থাৎ ভূমির সাথে সম্পৃক্ত এবং আকাশের সাথে সম্পৃক্ত। এই মাঝখানে যে ভূখণ্ড রয়েছে, এই ভূখণ্ডের হচ্ছে বিশ্ব প্রকৃতির কথা বলা হচ্ছে। এই বিশ্ব প্রকৃতি কখনোই ধ্বংস হয়ে যাবে না, তার সৌন্দর্য বহমান থাকবে, চিরবহমান থাকবে, তার সৌন্দর্য রূপ রস গন্ধ ছড়িয়ে যাবে। কিন্তু বলছে, সেদিনও দেখিবে স্বপ্ন। কে স্বপ্ন দেখবে? এই ভূখণ্ডের মধ্যে প্রকৃতি যেমন বহমান চলমান রয়েছে, চঞ্চল রয়েছে, ঠিক একইভাবে মানুষ মরে গেলেও মানুষ তার স্বপ্ন স্বপ্ন অব্যাহত থাকবে। সেই জন্যই কবি বলছেন, সোনার স্বপ্নের স্বাদ কবে আর ঝরে। অর্থাৎ মানুষ মরে গেলেও, ব্যক্তি মানুষ মরে গেলেও তার যে স্বপ্ন রয়েছে, এই স্বপ্ন বহমান থাকবে, স্বপ্ন কখনো ধ্বংস হবে না, ঝরে পড়বে না। নিশ্চয়ই এটুকু বোঝা গেছে। সহজ করে একবার বলি, সেটি হচ্ছে, এই পৃথিবী, এই ভূখণ্ড, এই বিচরণ ভূমি কখনোই ধ্বংস হবে না। কেন ধ্বংস হবে না? কারণ প্রকৃতির যে সৌন্দর্য রয়েছে এটা বিলিয়ে যাবে, যেমন নদী বিলিয়ে দেয় নক্ষত্র। এবং এই পৃথিবীতে মানুষ স্বপ্ন দেখবে, এবং তাদের মৃত্যু হবে বা মানুষের মৃত্যু হবে, কিন্তু স্বপ্ন শেষ হয়ে যাবে না, ঝরে যাবে না, বরং প্রকৃতি মানুষের স্বপ্ন স্বাদ কল্পনাকে তৃপ্ত করে যাবে। এবার দেখো, আমরা পরের পংক্তিগুলোতে যাই। আমরা প্রথমেই দেখব, মানুষের যে ক্ষণস্থায়ী জীবন এবং এর বিপরীতে প্রকৃতির যে অফুরন্ত সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্যটা তিনি প্রকাশ করতে চেয়েছেন। অর্থাৎ তিনি বলেছেন এভাবে, আমি চলে যাব বলে চালটা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। এখানে দেখো, আমি চলে যাব বলে, এখানে কবির মৃত্যুর কথা বলেছেন। তার মৃত্যুর মধ্য দিয়ে, তার এই মৃত্যুর কথা বলার মধ্য দিয়ে মানুষের যে মৃত্যু রয়েছে সেই বিষয়টাকে তিনি ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন। তাদের মৃত্যু চেতনার কথা বলেছেন, যে আমি চলে যাব, আমরা চলে যাব, তাই বলে কি চালতা ফুল আর শিশির জলে ভিজবে না,
নরম গন্ধে ঢুয়ে? তিনি একটা প্রশ্ন করেছেন। কিন্তু আমরা দেখব চালতা ফুল এই শিশিরে জ্বলে তার যে স্নিগ্ধতা রয়েছে, তাদের যে সৌন্দর্য রয়েছে, এটি বহমান থাকবে। অফুরন্ত যে সৌন্দর্য রয়েছে, এটি প্রকৃতি তার সৌন্দর্য বিলিয়ে দেবে। কিন্তু মানুষের এই ক্ষণস্থায়ী জীবনটা একদিন শেষ হয়ে যাবে। তিনি প্রশ্ন করছেন যে এই ক্ষণস্থায়ী জীবন, মানুষের ক্ষণস্থায়ী জীবন চলে গেলেও বা ক্ষণস্থায়ী জীবনে থাকলেও, মানুষের জীবন ক্ষণস্থায়ী হলেও প্রকৃতি তার অফুরন্ত সৌন্দর্য যে বহমান থাকবে অনন্তকাল ব্যাপী। নিশ্চয়ই এটুকু বুঝেছ? এবার আমরা তিনি আরো প্রকৃতির কথা বলেছেন। প্রকৃতির বর্ণনা দিতে গিয়ে তিনি আর বলেছেন লক্ষ্মী প্যাঁচার কথা। তিনি প্রশ্ন করেছেন যে এই প্রকৃতির মধ্যে যে লক্ষ্মী প্যাঁচা রয়েছে, এই লক্ষ্মী প্যাঁচা তার যে লক্ষ্মী, তার যে প্রেমিকার জন্য সে তার কণ্ঠে মঙ্গল বার্তা, সুর, গান গেয়ে যাবে। তিনি বলছেন, দেখো, তিনি একটা প্রশ্ন করেছেন, লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটি তরে? যে লক্ষ্মী পেঁচার সাথে যে লক্ষ্মীটির যে একটি সম্পর্ক রয়েছে, হৃদ্যতা রয়েছে, তিনি বলছেন যে এই সম্পর্কের হৃদ্যতা কি নষ্ট হয়ে যাবে? এটার কি গান গাইবে না? আমরা জানি যে লক্ষ্মী পেঁচা এই যে প্রকৃতির একটি অনন্য দান, এই লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মীটির তরে গান গেয়ে যাবে। এই জন্যই বলছে সোনার স্বপ্নের স্বাদ কবে আর ঝরে। অর্থাৎ মানুষের স্বপ্ন যেভাবে দেখে, প্রকৃতির মতো এই তার যে স্বপ্নগুলো রয়েছে, সোনালী স্বপ্নগুলো রয়েছে, এই স্বপ্নগুলো কখনোই ঝরে পড়বে না। আরো দেখবো আমরা প্রকৃতির প্রাণময়তা। প্রকৃতি কিভাবে তার শান্ত স্নিগ্ধ একটি পরিবেশ তৈরি করেছে, প্রাণময়তা সৃষ্টি করেছে, কিভাবে তার সৌন্দর্য এই মানুষের মাঝে বিলিয়ে দেয়, সেই দেখবো প্রকৃতির যে সৌন্দর্য, প্রাণময়তা, সেই বিষয়টা তিনি তুলে ধরেছেন। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকোগুলো এসে লেগেছে চোরের খুব কাছে। দেখো, এখানে একটি দৃশ্যপট তৈরি করা হয়েছে। শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব। দেখো, এখানে যে পরিবেশটা তিনি তৈরি করেছেন, একটা চিত্ররূপময়, অর্থাৎ একটা শান্ত বাতির কথা বলেছে। তোমরা যদি চোখ বন্ধ করে দেখো, ভিজে গন্ধ, এক ধরনের গন্ধ আসছে মাটির মুখে, এবং মৃদু কলরব, খুব বেশি শব্দ নয়, মৃদু এক ধরনের কলরব চলছে, এবং যে নৌকোগুলো পারাপার করে এগুলো ঘাটে এসে লেগেছে। এই যে প্রকৃতির যে স্বাভাবিক চাঞ্চল্য, স্বাভাবিক যে বহমানতা, প্রাণময়তা খুব স্বাভাবিক রয়েছে। এই জন্যই তিনি বলছেন পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল। তাহলে এই যে প্রকৃতির মধ্যে যে নিত্য ব্যস্ততার বিষয়টি, গল্পটি চিরকাল বেঁচে রবে। তোমাদের প্রশ্ন হতে পারে যে পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল, কি গল্প বলতে কি বোঝানো হয়েছে? তাহলে আমরা এই কথাটা বলতে পারি না যে কবি প্রকৃতির যে নিত্য ব্যস্ততার দিকটি তিনি তুলে ধরেছেন, অর্থাৎ ব্যক্তি মানুষের মৃত্যুর মধ্য দিয়ে প্রকৃতির বহমানতার কোনো ব্যাঘাত ঘটাতে পারে না। এই জন্যই তিনি এই কথাগুলো বলেছেন। এবার আমরা দেখব যে হ্যাঁ, আমরা যেমন একদিকে দেখলাম যে প্রকৃতি মানুষের মৃত্যুর মধ্য দিয়ে, মৃত্যু কখনোই প্রকৃতির যে চলমানতা, চঞ্চলতা কখনো ব্যাঘাত ঘটাতে পারে না। অপরদিকে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে কৃত্রিম সভ্যতা। আমরা এখানে দুটি সভ্যতার কথা বলা হচ্ছে, এশিরীয় সভ্যতা এবং বেবিলনীয় সভ্যতা। এশিরীয় সভ্যতা হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি সভ্যতা, প্রাচীন সভ্যতা। এটি আধুনিক ইরান, তুরস্ক, সিরিয়া প্রভৃতি অঞ্চল জুড়ে এই সভ্যতার জায়গা ছিল। এবং বেবিলনীয় সভ্যতা হচ্ছে মূলত দক্ষিণ মেসোপটেমিয়া অঞ্চলের একটি রাজ্য ছিল বেবিলনীয় সভ্যতা। এবং আধুনিক কালের আমরা যদি এখন বলি, এটি হচ্ছে ইরাকের একটি অন্তর্গত একটি অঞ্চল ছিল। এই সভ্যতা, এই মানুষ যে সভ্যতাগুলো নির্মাণ করেছিল,
এই সভ্যতাও একসময় ধ্বংস হয়ে গিয়েছিল। তিনি বলছেন এশিরিয়া ধুলো আছে, মানে এশিরীয় সভ্যতা ধুলো হয়ে গেছে এবং বেবিলন ছাই হয়ে গেছে। অর্থাৎ কৃত্রিম যে সভ্যতাগুলো রয়েছে, এই কৃত্রিম সভ্যতার নশ্বরতার দিকটি তিনি তুলে ধরেছেন। তাহলে আমরা একথা বলতে পারি না, পৃথিবীর কৃত্রিম সভ্যতা মানুষ যেগুলো তৈরি করে এগুলো কোনো কিছুই স্থায়ী নয়। শুধু স্থায়ী কোনটি? একটি হচ্ছে মানুষের স্বপ্ন, আরেকটি কি? প্রকৃতি। প্রকৃতি তার যে সৌন্দর্য সেটি হচ্ছে অবিনশ্বর। এই ছিল কবিতা সম্পর্কে তোমাদের পাঠদান। পাঠ শেষ করবার আগে আমি তোমাদের আরেকবার একটু স্মরণ করিয়ে দিতে চাই, এই কবিতায় কবি যে বিষয়গুলো বোঝাতে চেয়েছেন আমরা যদি এক নজরে দেখি তাহলে প্রথমে দেখব যে তিনি প্রকৃতির যে চিরবহমানতা, সৌন্দর্য বিলিয়ে দেওয়ার বিষয়টি তিনি তুলে ধরেছেন এবং তিনি দেখাচ্ছেন যে মানুষ মৃত্যুর মধ্য দিয়ে প্রকৃতির কোনো ব্যাঘাত ঘটাতে পারে না। মানুষ মরে যায় কিন্তু মানুষের স্বপ্ন অব্যাহত থাকে, যেমনটি প্রকৃতি তার সৌন্দর্য অব্যাহত রেখেছে অনন্তকাল ব্যাপী। এবং তিনি আরেকটি বিষয়ের সঙ্গে তুলনা করেছেন, সেটি হচ্ছে কৃত্রিম সভ্যতা কিভাবে ধ্বংস হয়ে যায়, যে কৃত্রিম সভ্যতা ধ্বংসের মধ্য দিয়ে নতুন একটি সভ্যতার সৃষ্টি হয়, আবার সভ্যতা ধ্বংস হয়, আবার নতুন করে তৈরি হয়। অর্থাৎ সভ্যতার যে নশ্বর দিকটি সেই দিকটি তুলে ধরেছেন। তাহলে আমরা বলতে পারি না যে যে বিষয়গুলো শিখলাম এক নজরে যদি আমরা দেখি তাহলে কবি পরিচিতি ও তার জীবন দর্শন সম্পর্কে জেনেছি, আমরা কবিতা বৃত্তি সম্পর্কে একটি ভিডিও দেখেছি, পাঠ পরিচিতি সম্পর্কে জেনেছি এবং সবশেষে পাঠ পরিক্রমায় একটি কবিতার নানা দিক সম্পর্কে আলোচনা করেছি। এবার এই প্রশ্ন উত্তর পর্ব। আমি আমার জায়গা থেকে কবিতাটি পাঠ করবার চেষ্টা করেছি, বিশ্লেষণ করবার চেষ্টা করেছি। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই মন্তব্যের ঘরে লিখবে, আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবার। এবারে অনুশীলনমূলক কাজ। এখানে আমি কিছু জ্ঞানমূলক নমুনা প্রশ্ন দিয়েছি, তোমরা এগুলো অনুশীলন করবে এবং যা অনুশীলন করবে তা আমাকে পাঠিয়ে দেবে, আমি যেন বুঝতে পারি তোমরা অনুশীলন করেছ। তো নমুনা প্রশ্নের মধ্যে, জ্ঞানমূলক প্রশ্নগুলোর মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে, যেমন জীবনানন্দ দাশের মায়ের নাম কি? আমরা এটা অনেকবার পড়েছি। জীবনানন্দ দাশের মা কি ধরনের কবি ছিলেন? এটাও পড়েছি। চালতা ফুল কিসে জলে ভিজবে? চোরের খুব কাছে এসে কি লেগেছে? কোন সভ্যতা আজ ধুলোয় পরিণত হয়েছে? কি ছাই হয়ে গেছে? কবি স্বপ্নকে কিসের সঙ্গে তুলনা করেছেন? নক্ষত্রের তলে সেদিনও কে স্বপ্ন দেখবে? লক্ষ্মী পেঁচার কণ্ঠে কি ধ্বনিত হবে? লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মীটির তোরে কি করবে? তোমাদের যে এখানে অনুশীলনমূলক যে কাজগুলো রয়েছে, এখানে যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে মনে রাখতে পারো তাহলে এই কবিতা থেকে জ্ঞানমূলক প্রশ্নের জন্য আশা করছি এর বাইরের প্রশ্ন হবে না। তাহলে অবশ্যই এই বিষয়গুলো ভালো করে অনুশীলন করবে। এবারে একটি হোমওয়ার্ক। সেই দিন এই মার কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয়েছে, তার একটি তালিকা তৈরি করবে। অর্থাৎ এখানে চালতা ফুলের কথা বলা হয়েছে, এভাবে অনেকগুলো সৌন্দর্যের কথা বলা, প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলা হয়েছে, বর্ণনা দেওয়া হয়েছে, তার একটি তালিকা তৈরি করবে এবং তোমরা খাতায় লিখবে সেটি এবং ছবি তুলে আমাকে সেই সেই যা করেছো হোমওয়ার্ক সেটি আমাকে পাঠাবে। তাহলে আজকে পাঠ শেষ করবার আগে আরেকটি বিষয় জেনে বলে রাখি, আগামী ক্লাসে আমরা পড়ব পল্লী জননী। তোমরা এই কবিতাটি একটু পড়ে রাখবে যেন আমরা পড়বার সময় তোমাদের বুঝতে আরো বেশি সহজ হয়। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। করোনার এই দুঃসময়ে
তোমরা ঘরেই থাকো এবং সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও, এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।